হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সুপর্ণা দি ফ্রম কনসেপ্ট চেজার। তো আমরা এখন বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার শুরু করব, যেটা দ্য লিভিং ওয়ার্ল্ড অর্থাৎ জীবজগৎ সম্পর্কে। তো এই চ্যাপ্টারটা খুব একটা বড় নয় এবং বেশি কিছু ইম্পর্টেন্ট টপিকও নেই এখানে। আর দু একটা কোয়েশ্চেন আসে যেগুলো আমরা এই চ্যাপ্টারের পড়ার মাধ্যমে জেনে নেব। তো এই চ্যাপ্টারটা তাহলে শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে জীববৈচিত্র্য সম্পর্কে আমরা জানবো, দেন ট্যাক্সোনমি সম্পর্কে জানবো, দেন দ্বিপদ নামকরণ সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে দেখে নেব যে কি কি রয়েছে। প্রথমে যে টপিক হচ্ছে সেটা হচ্ছে জীববৈচিত্র্য। তাহলে জীববৈচিত্র্য কি? জীববৈচিত্র্যকে আমরা বলছি বায়োডাইভার্সিটি, মানে বায়ো কথার অর্থ হচ্ছে জীবন, আর ডাইভার্সিটি মানে হচ্ছে বিভিন্নতা বা প্রাচুর্যতা। তাহলে আমাদের যে এই যে পুরো পৃথিবী রয়েছে, সব জায়গায় এত ধরনের প্রাণী উদ্ভিদ রয়েছে যেগুলো হচ্ছে লিভিং অর্গানিজম রয়েছে, আবার কিছু নন লিভিং অর্গানিজম রয়েছে, কিছু ব্যাকটেরিয়া রয়েছে, প্রোটিস্টা রয়েছে, মনেরা রয়েছে। তো এই সকল যে জীব, আণুবীক্ষণিক জীব অর্থাৎ মাইক্রোস্কোপিক জীব, এই সমস্ত কিছু নিয়েই আমাদের পৃথিবীতে গড়ে উঠেছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। যেমন ধরো কিছু প্রাণী রয়েছে যেগুলো জলে থাকে, আবার কিছু স্থলে থাকে, আবার কিছু মাটির নিচে। এই সমস্ত জীবগুলোকে নিয়ে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক বিভিন্ন ধরনের এনিম্যাল, প্ল্যান্টস, মাইক্রোস্কোপিক জীব নিয়ে গড়ে উঠেছে আমাদের এই জীববৈচিত্র্য। তাহলে জীববৈচিত্র্য যে গড়ে উঠেছে সেটা হচ্ছে 7 থেকে 8 মিলিয়ন আরো পিসিস রয়েছে। তো আমরা জানি যে বিজ্ঞানী ডাব্লিউ.জি. রোজেন প্রথম জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেছেন। এবারে জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগগুলি দেখে নেব। জীববৈচিত্র্যকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হয়েছে জিনগত বৈচিত্র্য, সেকেন্ড প্রজাতিগত, আর থার্ড নম্বরটা হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে জিনগত বৈচিত্র্য কি? তো জিনগত বৈচিত্র্য হচ্ছে, দেখো, পৃথিবীতে যে সমস্ত প্রজাতির যে বিভিন্ন বিভিন্ন ধরনের প্রজাতির যে জীব রয়েছে, তো সেই সমস্ত জীবের তো জিনের যে স্ট্রাকচার বা গঠন যে রয়েছে সেটা তো সমান নয়। কিছু গঠন বা জিনের কিছু স্ট্রাকচারের জন্য আমরা কি একটা জীবকে অন্য একটা জীবের সঙ্গে কি পার্থক্য করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি। তো নির্দিষ্ট কোনো একটা প্রজাতির মধ্যে যে জিনের যে পরিবর্তন বা ভ্যারিয়েশন আমরা দেখতে পাই তাকেই আমরা বলছি জিনগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কি? তাহলে একটা যে অঞ্চলে বা বিভিন্ন ধরনের অঞ্চলে যে বিভিন্ন ধরনের প্রজাতির অ্যানিম্যালস রয়েছে বা প্ল্যান্টস রয়েছে, উম, এই সমস্তকে নিয়ে গড়ে উঠেছে প্রজাতিগত বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য রয়েছে বা ইকোলজিক্যাল আমরা ডাইভার্সিটি একে বলবো, মানে ধরো একটা বিশাল বা বিস্তীর্ণ একটা অঞ্চলে যে বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আছে, মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটির এনিম্যালস রয়েছে, প্ল্যান্টস রয়েছে, যে সেগুলো নিয়ে গড়ে উঠেছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। তো সেটাকে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি আর গামা ডাইভার্সিটি। আলফা ডাইভার্সিটি, দেখো, কোন একটা যে ছোট অঞ্চলকে যদি তার মধ্যে যে জীবগোষ্ঠী বা আহ, এগুলো থাকবে, তো তাকে আমরা বলবো আলফা ডাইভার্সিটি। এবারে দেখো আলফার থেকে একটু বড়, যেখানে হচ্ছে বিটা ডাইভার্সিটি, যে একটা একটা ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী দেখতে পাই, তো সেটাকে আমরা বলছি বিটা ডাইভার্সিটি। গামা ডাইভার্সিটি কি? যখন আলফা বিটা এই দুটো মিলিয়ে একটা পুরো বৃহৎ একটা ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন ধরনের যে আমরা এনিম্যালস, তারপর প্ল্যান্টস, এই সব দেখতে পাবো, তো একে আমরা বলছি গামা ডাইভার্সিটি। তো গামা ডাইভার্সিটিতে অনেক ধরনের প্রজাতির বসবাস করে, অনেক ধরনের ভ্যারাইটির প্রজাতি পিসিস গুলোকে বা এনিম্যালস, প্ল্যান্টস গুলোকে আমরা দেখতে পাই। তাছাড়াও অনেক বিজ্ঞানী রয়েছেন, তো যারা এই যে জীববৈচিত্র্য মানে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের আরো প্রকারভেদ দিয়েছেন। তো সেগুলো যেমন হচ্ছে বায়োম সম্পর্কে বলেছেন, বায়োরিজিয়ন, ল্যান্ডস্কেপ, নিচ, পপুলেশন সম্পর্কে, ক্রোমোজোম সম্পর্কে, বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড বা এছাড়াও কিছু প্রজাতিগত বৈশিষ্ট্য রয়েছে যেটা আমরা পড়বো পরের চ্যাপ্টার গুলোতে। যেমন জানবো যে কিংডম, তারপর মানে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, উপপ্রজাতি, এই সমস্ত কিছু জানবো আস্তে আস্তে। তো
জীববৈচিত্র্যর গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি, তাহলে আমাদের যে জীববৈচিত্র্য রয়েছে পুরো পৃথিবী জুড়ে, সেখানে আমরা দেখতে পাই যে জীববৈচিত্র্যের মধ্যে ধরো কোনো একটা প্রাণী বা উদ্ভিদ যদি হারিয়ে যেতে থাকে তাহলে জীববৈচিত্র্য বিঘ্নিত হয়ে পড়বে। তো আমাদের এই যে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটিকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কিন্তু জীববৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা টপিকগুলো দেখে নেব যে জীববৈচিত্র্য গুরুত্বগুলো কি কি। প্রথমে দেখো, খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদ। তাহলে আমরা জানি যে খাদ্যে সূর্য হলো সব শক্তির মূল উৎস। তারপরে সেখান থেকে সবুজ উদ্ভিদ কি হয়, গাছের পাতায় যে ক্লোরোফিল রয়েছে সেগুলোর সাহায্যে কি করে খাদ্য তৈরি করে, দেন সেগুলোকে প্রথম শ্রেণীর খাদক, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক, এইভাবে খাদ্য শৃঙ্খলে সর্বোচ্চ খাদ্য স্তরে পৌঁছতে থাকে। তাহলে এরকম এখানে লেখা রয়েছে যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বাস্তুতন্ত্রের প্রতিটি জীব উৎপাদকের কাছ থেকে পর্যায়ক্রমে পুষ্টি পদার্থগুলো সংগ্রহ করে এবং সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত এই পুষ্টি পদার্থগুলো ক্রমান্বয়ে যেতে থাকে। আর তারপরে বলেছে যে বর্তমানে চাষযোগ্য যে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 2500 মতো। আমরা এদেরকে এদের থেকে কি হয়, খাদ্য সামগ্রী ছাড়াও আমরা বিভিন্ন ধরনের কি বস্ত্র, ওষুধ, এই সমস্ত কিছু সংগ্রহ করি। এবং বর্তমানে পৃথিবীর যে খাদ্য উৎপাদন উচ্চ ফলনশীল উদ্ভিদের প্রজাতির চাষের ওপর নির্ভরশীল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ড্রাগস ও ওষুধ হিসাবে আমরা জীববৈচিত্র্যের ব্যবহার করে থাকি। যেমন ধরো বিভিন্ন ধরনের যে অতি দুরারোগ্য যে রোগ রয়েছে বা স্বাস্থ্য রক্ষায় কিছু ভেষজ উদ্ভিদের গুরুত্ব অপরিসীম, যেমন হচ্ছে মরফিন, কুইনাইন, ট্যাক্সাস থেকে ক্যান্সার বিরোধী কিছু ড্রাগস যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। জিন ভান্ডার রূপে আমরা সকলেই জানি যে জীববৈচিত্র্য প্রকৃতপক্ষে মানে অনেক জিন ভান্ডার, বিপুল সংখ্যক জিনের ভান্ডার। কারণ এখান থেকে যে বিভিন্ন ধরনের একটা জীববৈচিত্র্য মানে হচ্ছে বিভিন্ন ধরনের সেখানে ডিফারেন্ট টাইপস অফ এনিম্যাল বা প্ল্যান্টস থাকবে, যেখানে আমরা বিভিন্ন ধরনের জিন পাওয়া যাবে, যেগুলো থেকে পরবর্তীকালে বিজ্ঞানীরা কি করেছেন যে উচ্চ ফলনশীল কিছু ট্রান্সজেনিক উদ্ভিদ এবং প্রাণী তৈরি করা হয়েছে। ঠিক আছে, পরের পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য। তাহলে পৃথিবীর একটা প্রাণী যদি হারিয়ে যায় পৃথিবী থেকে, বা প্রাণী বা উদ্ভিদ, তাহলে পৃথিবীর ভারসাম্য কি হয়, আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। তো প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমাদের জীববৈচিত্র্য খুবই গুরুত্বপূর্ণ। যেরকম জীববৈচিত্র্য যদি না থাকে তাহলে কি হয়, খাদ্য শৃঙ্খলেও বাধা পড়ে, সেরকম বাস্তুতন্ত্রের ভারসাম্যও হারিয়ে যেতে থাকে। এবারে হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। তাহলে জীববৈচিত্র্য একটি দেশের মূল্যবান সম্পদ, সমৃদ্ধির পরিচায়ক। তো সেই সঙ্গে হচ্ছে অর্থনীতিতেও খুব গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য, কারণ বিদেশি রপ্তানির ক্ষেত্রে এখানে কি প্রচুর পরিমাণে মুদ্রা অর্জন করা যায়। তারপরে কিছু যে জীবাণু বা ব্যাকটেরিয়া, মাইক্রোস্কোপিক অর্গানিজম রয়েছে যেগুলো থেকে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে। তারপরে থার্মাস অ্যাকুয়াটাস নামক কিছু অণুজীব বা জীবাণু রয়েছে যেগুলোকে পিসিআর অর্থাৎ পলিমারের চেন রিয়াকশনের সাহায্যে বিভিন্ন ধরনের ডিএনএ তৈরি করা হয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে পরিবেশ রক্ষার জন্য। তাহলে যে আমাদের যে বিভিন্ন প্রকার প্রাণী বা উদ্ভিদ রয়েছে সবাই ডিফারেন্ট কাজ করে। এবারে কিছু উদ্ভিদ রয়েছে যেগুলোকে পরিবেশকে নিয়ন্ত্রণে রাখে, পরিবেশকে শীতল রাখতে, পরিবেশে দূষণ রোধ, বৃষ্টিপাত ঘটাতে উদ্ভিদের এই অবদান অনস্বীকার্য। পরিবেশ দূষণের অন্যতম কারণ হচ্ছে সবুজ উদ্ভিদ ধ্বংস হয়ে যাওয়া। যেভাবে গাছপালা কেটে দিয়ে শহর নগরায়ন, কলকারখানা প্রতিদিন স্থাপিত হচ্ছে, তো এর জন্য এগুলো যাতে না বন্ধ করা হয়, তো সবুজ উদ্ভিদ কি ধীরে ধীরে হারিয়ে যাবে। যেমন কৃষ্টিগত গুরুত্বকে আমরা বলতে পারি নান্দনিক গুরুত্ব। যে জীববৈচিত্র্য, আমরা ট্রাভেল করি এক জায়গা থেকে অন্য জায়গায় বা কোথাও যাই, যে বাঘ, ভাল্লুক বা বিভিন্ন ধরনের যে বন্যপ্রাণী রয়েছে বা বন রয়েছে সেগুলোকে দেখার জন্য। তো সেগুলো দেখলে কি হয় যে আনন্দ পাওয়া যায়, যে বিভিন্ন ধরনের জায়গায় যে বিভিন্ন ধরনের প্রাণী বা উদ্ভিদ রয়েছে, যেই জীববৈচিত্র্যগুলো মানুষকে সৌন্দর্যবোধক বস্তু, সঙ্গী প্রাণী, আসবাবপত্র নির্মাণের কাঠ, পশু চর্ম, অস্থি ইত্যাদি সংগ্রহ করে থাকে। মূল্যবোধটা কি, যে জীববৈচিত্র্যের গুরুত্ব উপলব্ধি করি 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথম কি হয়েছিল, একটা
ওকে, তো নেক্সট আমরা পড়বো জীববৈচিত্র্য সংরক্ষণ বা কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তার প্রথমে হচ্ছে দেখো ইনসিটু সংরক্ষণ আর এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ কি, মানে ইনসিটু অর্থাৎ নিজের প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ নিজস্ব পরিবেশে বা নিজস্ব বাসস্থানে যখন কোনো উদ্ভিদ এবং প্রাণীদের সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারদের রাখা হয়েছে, বা বিভিন্ন ধরনের অভয়ারণ্য যেমন জলদাপাড়ায় আমরা কি একশৃঙ্গ গন্ডার দেখতে পাই। তবে সংরক্ষিত বনাঞ্চল যে রয়েছে যেখানে বিভিন্ন ধরনের প্রাণীদের বা সংরক্ষণ করা হয়েছে। তারপর জাতীয় উদ্যান করবেট বা অভয়ারণ্য বেথুয়া ডহরি। তো সেগুলো সম্পর্কে আমরা পড়বো যে জাতীয় উদ্যানের মাধ্যমে কি বিভিন্ন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বনজ সম্পদ থেকে শুরু করে বন্যপ্রাণী এই সমস্ত কিছু জাতীয় উদ্যানের মধ্যে সংরক্ষণ করা হয়। যেমন উত্তরপ্রদেশের করবেট রয়েছে, পশ্চিমবঙ্গের জলদাপাড়া রয়েছে, মধ্যপ্রদেশের কানহা রয়েছে। বন্যপ্রাণী বন্যপ্রাণী অভয়ারণ্য, বিভিন্ন ধরনের অভয়ারণ্য রয়েছে যে বন্যপ্রাণীগুলো যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বা অবলুপ্তির পথে, সেই সমস্ত বন্যপ্রাণী অভয়ারণ্যে রাখা হয়েছে যেখানে হচ্ছে প্রবেশ নিষেধ। আর সেরকম যে কর্ণাটকের বন্দিপুর আছে, পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি আছে। তারপর সংরক্ষিত বনাঞ্চল, যে কেন্দ্রীয় সরকার কি করেছে যে বন দপ্তরের আইন দ্বারা এগুলো নিয়ন্ত্রিত করা হয়েছে। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের যে জাতীয় উদ্যানের মাধ্যমে বা অভয়ারণ্যে এগুলো তৈরি করা হয়েছে, এবং এখানে যেরকম হচ্ছে বন্যপ্রাণী বা বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণীদের সংরক্ষণ করা হয়, এরকম গুজরাটের গির রয়েছে, অসমের কাজিরাঙ্গা রয়েছে, আরো সংরক্ষিত বনাঞ্চল আরো বিভিন্ন ধরনের সংরক্ষণ করা হয়। তারপরে হচ্ছে এক্সিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণ অর্থাৎ নিজের প্রাকৃতিক পরিবেশে নয়, অর্থাৎ কৃত্রিম পরিবেশে কোনো উদ্ভিদ বা প্রাণী সংরক্ষণকে, যেমন জিন ব্যাংকে সংরক্ষণ করা হয়, চিড়িয়াখানায় আমরা তো দেখতে পাই, বোটানিক্যাল গার্ডেনে। এটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, যেখানে হচ্ছে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয়, তরল নাইট্রোজেনে বিভিন্ন ধরনের যে পরাগরেণু, বীজ, গাছের বীজ, পাম এই সমস্ত কিছু সংরক্ষণ করা হয়। নেক্সট টপিক যেটা আমরা পড়বো ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক সম্পর্কে। তাহলে ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক, তো এই দুটো যে আমরা শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দ দুটো কিন্তু ডিফারেন্ট। এবারে আমরা দেখে নেব যে ট্যাক্সোনমিটা কি। ট্যাক্সোনমিতে মূলত কোনো একটা স্পিসিসের বা জীবের কি হয় যে শনাক্তকরণ, তারপর শ্রেণীবদ্ধকরণ, নামকরণ, এই যে প্রক্রিয়াগুলি পরপর করা হয়। তো শনাক্তকরণ নামকরণ যদি না করি তাহলে কি হয় যে শ্রেণীবদ্ধ প্রক্রিয়া যে রয়েছে সেটা করা সম্ভব নয়। তাহলে প্রথমে হচ্ছে অগাস্তিন পি দা কন্ডল, তো এই বিজ্ঞানী 1813 খ্রিস্টাব্দে যে প্রকাশিত থিওরি এলিমেন্টার ডি লা বোটানি এই যে নামক বই লিখেছিলেন। তো এখানে তিনি প্রথম কি ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেছিলেন। ট্যাক্সোনমি দুটো গ্রিক শব্দ, একটা হচ্ছে ট্যাক্সিস আর একটা নোমাস থেকে উদ্ভূত হয়েছে। ট্যাক্সিস শব্দের অর্থ হলো বিন্যাস আর নোমাস শব্দের অর্থ হলো বিধি বা নিয়ম। তো ট্যাক্সোনমি হচ্ছে বিন্যাস বিধি বা শ্রেণীবদ্ধ বিদ্যা। তাহলে ট্যাক্সোনমির যদি সংজ্ঞা দেখি তাহলে জীব বিজ্ঞানের যে শাখায় আমরা কি করব, কোনো একটা জীবের নামকরণ করব, দেন শ্রেণী শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে, তাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বা শ্রেণীবদ্ধ বিন্যাস। তো ট্যাক্সোনমির যে ধাপ রয়েছে সেটা হচ্ছে প্রথমে শনাক্তকরণ কোনো জীবকে করা হবে, তারপরে নামকরণ করা হবে, তারপর শ্রেণীবিন্যাস, তারপর প্রামাণ্য দলিল সংরক্ষণ, অর্থাৎ শেষে সেগুলোকে লিপিবদ্ধ করা হবে। তো শ্রেণী শনাক্তকরণ হচ্ছে ধরো কোনো একটা জীব বিশেষ কোনো বৈশিষ্ট্যের সাহায্যে অন্য জীবেদের থেকে যে চিনে নেয়ার পদ্ধতি।
যেমন ধরো বাঘ, সিংহ আলাদা আলাদা দুটো প্রজাতি, যাদের সায়েন্টিফিক নেমগুলো আমরা পড়বো, প্যান্থেরা লিও, প্যান্থেরা ট্রাইকিস। তো এগুলো যে বাইনোমিয়াল নোমেনক্লেচার রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো যে সেগুলো কিভাবে হচ্ছে বা কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট নামগুলো আসছে। তো তারপর সেকেন্ড পয়েন্ট হচ্ছে নামকরণ। তাহলে বিশেষ কোনো জীবগোষ্ঠীকে আহ, আহ, প্রত্যেক যে জীবকে যে পৃথক পৃথক যে নাম দেওয়া হয়েছে সেটা, সেই পদ্ধতিকে বলা হচ্ছে নামকরণ। তারপর শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন, যে প্রত্যেকটি জীবগুলোকে আকৃতিগত বা স্ট্রাকচারাল বা আইডেন্টিক্যাল দিক থেকে অনেকগুলো সাদৃশ্য রয়েছে, আবার কিছু বৈসাদৃশ্য রয়েছে, যেগুলোর ভাগগুলো যেরকম আছে বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, এই ধরনের যে শ্রেণীবিন্যাস বা গ্রুপ করে যেগুলোকে করা হয়েছে সেগুলোকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। এরপরে হচ্ছে এগুলো শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস করার পরে তো আমাদের হচ্ছে জীবগুলোকে সংরক্ষণ করতে হবে, তার জন্য লিপিবদ্ধ করতে হবে। জীবের ভানস্থানিক কোনো উদ্ভিদ বা প্রাণীকে কি হয়, লিপিবদ্ধ করা হয় বিভিন্ন ধরনের মিউজিয়ামে বা সংগ্রহশালা, হারবেনিয়াম, জাদুঘরে কি হয়, এগুলোকে রাখা হয়েছে। নেক্সট টপিক, ট্যাক্সোনমির প্রকারভেদ। তাহলে ট্যাক্সোনমি সম্পর্কে যে আমরা জানলাম, তো ট্যাক্সোনমির প্রকারভেদ যেরকম রয়েছে, যেমন ক্যারিওট্যাক্সোনমি, সাইটোট্যাক্সোনমি, কেমোট্যাক্সোনমি, এই সম্পর্কে জানবো। প্রথম পয়েন্ট হচ্ছে ক্যারিওট্যাক্সোনমি। ক্যারিওট্যাক্সোনমি মানে নিউক্লিয়াস আর ক্রোমোজোমের ওপর এই শ্রেণীবিন্যাস করা হয়, অর্থাৎ ক্রোমোজোমাল ক্যারেক্টারিস্টিক্সের ওপরে ক্যারিওট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস করা হয়। তারপরে সাইটোট্যাক্সোনমি হচ্ছে মানে সেলুলার স্ট্রাকচার, মানে কোষীয় গঠন, যে কোষটি দিয়ে তৈরি হয়েছে, ক্রোমোজোমের যে নাম্বারস, তো এগুলো নিয়ে কোষ বিভাজন করা হয়। কেমোট্যাক্সোনমি হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং বায়োকেমিক্যাল কম্পোজিশনের মাধ্যমে, যেমন ধরো অ্যামাইনো অ্যাসিড রয়েছে, ডিএনএ, অ্যালকালয়েড, বিভিন্ন ধরনের বিপাকজাত বস্তু, রাসায়নিক উপাদানের উপস্থিতির ওপর ভিত্তি করে করা হয়। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, যেগুলো হচ্ছে বেসিক্যালি নাম্বার, অর্থাৎ ম্যাথমেটিক্যাল পরিভাষায় যেগুলোকে আমরা বলা হচ্ছে, তো সেইগুলো নিয়ে কম্পিউটার বা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্সের সাহায্যে এই শ্রেণীবিন্যাসগুলো করা হয়ে থাকে। এরপর আলফা, বিটা, গামা, ওমেগা ট্যাক্সোনমি, যেখানে হচ্ছে আলফাতে কি হয়, যে কিছু যে বাইরের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, আউটসাইড ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে কি হয়, যে কোনো জীবকে শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস করা যায়। বিটা হচ্ছে যে বাহ্যিক শারীরস্থানিক কোষবিদ্যা, রেণুবিদ্যা, শারীরবৃত্তীয় এবং আরো যে বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা কোনো জীবকে কি করতে পারি, শনাক্তকরণ বা শ্রেণীবিন্যাস এর নীতিতে বিটা ট্যাক্সোনমি করা হয়। আলফা বিটা ট্যাক্সোনমিকে এক পৃথক শব্দগুলি বিজ্ঞানী টুরিল প্রথম ব্যবহার করেছিলেন। পরে যেরকম রয়েছে গামা ট্যাক্সোনমি, যেখানে হয় জীবেদের কি হয় বর্ণনা করা হয়, তাদের মধ্যে যে কোঅপারেশন রয়েছে বা অভিব্যক্তি রয়েছে, এগুলো নিয়ে গামা ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস করা হয়। ওমেগা কি, বিভিন্ন ধরনের যে আহ, তথ্যের যে তথ্য রয়েছে, যে ডাটাগুলো আমরা অ্যানালাইজ করে বা সেখান থেকে সিনথেসিস করে অভিব্যক্তিমূলক সম্পর্কে যে বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস করি, সেগুলো ওমেগা ট্যাক্সোনমির মধ্যে পড়ে। তাহলে এই ছিল ট্যাক্সোনমির ভাগগুলো, যেগুলো প্রথমের দিকে কিছু ট্যাক্সোনমি রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে বা এক্সামেও শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। তো শ্রেণীবিন্যাসের এককগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তো এগুলো নিয়ে পরে আলোচনা করবো। যেমন হচ্ছে প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব। প্রজাতি হচ্ছে সর্বনিম্ন, আর এই যে জগৎ বা কিংডম, এটা হচ্ছে বৃহৎ। তো প্রজাতি কি, যে যেখানে কি হয় বিভিন্ন ধরনের যে জীব থেকে জন্মগত বা বিচ্ছিন্ন প্রাপ্ত বা এবং জিন তত্ত্বগতভাবে স্বতন্ত্র এমন কতগুলি জীবের যে সমাহার রয়েছে, তাকে প্রজাতি বলছি। গণ কাকে বলছি, পরস্পর সাদৃশ্যযুক্ত কিছু প্রজাতি নিয়ে তৈরি হয়েছে যে জীবগোষ্ঠী, তাকে গণ বলছি। আবার কিছু গণ নিয়ে কি তৈরি হয়েছে, গোত্র। আবার কিছু গোত্র নিয়ে তৈরি হচ্ছে বর্গ। আবার কিছু যে পরস্পর সাদৃশ্যযুক্ত কিছু বর্গকে নিয়ে তৈরি হচ্ছে শ্রেণী, এবং কিছু আবার শ্রেণীকে নিয়ে তৈরি হচ্ছে পর্ব। তো এই যে স্ট্রাকচারটা, প্রজাতি, গণ, গোত্র,
বর্গ, শ্রেণী বা পর্ব, বিভাগ বা জগৎ। এখানে যেমন যে ভাগগুলো রয়েছে, তো আমরা সেই ভাগগুলো নিয়ে পরে পড়বো। তো প্রথমে আমরা দেখে নিব যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি সম্পর্কে। এখানে রয়েছে যেমন হচ্ছে সাধারণ কিছু নাম রয়েছে, তাদের বিজ্ঞানসম্মত অর্থাৎ সাইন্টিফিক নেম, গণ, গোত্র, বর্গ, শ্রেণী আর কোন পর্ব বা বিভাগে এগুলো রয়েছে। যেমন মানুষের রয়েছে বিজ্ঞানসম্মত নাম, আমরা সবাই জানি যে হোমো সেপিয়েন্স। তো এগুলোকে ইটালিক ভাষায় লেখা হয়েছে, এটা একটা ডেড ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত। তো যেমন ধরো গণ রয়েছে হোমো, তারপরে হোমিনিড, প্রাইমেট, ম্যামিলিয়া অর্থাৎ এরা হচ্ছে স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যে। করডাটা অর্থাৎ এদের মেরুদণ্ড রয়েছে। তারপরে হচ্ছে গৃহমাছি রয়েছে, যেটা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মুস্কা ডোমেস্টিক। আর গণ হচ্ছে মুসাইডে, মুস্কা। গোত্র মুসাইডে। মুসাইডে। বর্গ হচ্ছে ডিপটেরা, শ্রেণী ইনসেক্টা এবং বিভাগ রয়েছে আর্থ্রোপোডা। সেরকমই আমেরও এরকমই ভাগ রয়েছে, আর গমেরও এরকম ভাগগুলো রয়েছে যেগুলো দেখতে হবে। এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী শ্রেণী আর একবীজপত্রী শ্রেণীর মধ্যে পড়ে। নেক্সট আমরা পড়বো সিস্টেমেটিক্স সম্পর্কে। সিস্টেমেটিক্স কি? জীবের প্রকারভেদ এবং তাদের যে বৈচিত্র্য আছে, মানে তাদের মধ্যে যে ডাইভার্সিটি আছে এবং তাদের সম্পর্কে যে বৈজ্ঞানিক পর্যালোচনাকে বলা হচ্ছে সিস্টেমেটিক্স। তাহলে সিস্টেমেটিক্সের যেরকম গুরুত্ব আছে সিস্টেমে, ট্যাক্সোনমির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শাখা। ঠিক আছে, এখানে কি করা হয় যে বিভিন্ন ধরনের যে জীব রয়েছে তাদের মধ্যে যে পারস্পরিক কিছু সাদৃশ্য রয়েছে, কিছু পার্থক্য রয়েছে, আর সেগুলোকে কি করা হয় একত্রীকরণ আবার পৃথকীকরণ, এবং তাদের উৎপত্তি কিভাবে প্রাণীগুলো বা জীবগুলো যে বিবর্তন করেছে সেই সম্পর্কে জানা যায়। নেক্সট টপিক যেটা আমরা পড়বো ট্যাক্সোনমি হায়ারার্কি। হায়ারার্কি কথার অর্থ হচ্ছে দেখো কতগুলি যে জীবগোষ্ঠীকে যে নিচের স্তর থেকে যে পর্যায়ক্রমিক ভাবে যে উপরে যে স্তর আছে সেগুলোকে সাজানো হয়। মানে ধরো বিভিন্ন এককের সাহায্যে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে যে অন্তর্ভুক্ত করার যে পদ্ধতিকে বলা হচ্ছে হায়ারার্কি। তাহলে বিভিন্ন ধরনের যে জীবগোষ্ঠী রয়েছে, যে সেই জীবগোষ্ঠীকে ওপরের স্তরের জীবগোষ্ঠীর সাহায্যে অন্তর্ভুক্ত করা হয়। প্রথমে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, তো এটা করেছিলেন। মোটামুটি এই হায়ারার্কিতে 7টি ধাপ রয়েছে। ঠিক আছে, সেই ধাপগুলি হলো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস আর স্পিসিস। তো এই যে হায়ারার্কির মাধ্যমে তাহলে কি হচ্ছে যে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে জীবগোষ্ঠীগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হায়ারার্কি কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন আকৃতিগত সাদৃশ্য, বিভিন্নতা সম্পর্কে ওপর ভিত্তি করে জীবেদের বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। উচ্চ থেকে নিম্ন ট্যাক্সন অনুযায়ী কি হয়, নিচের দিকে সামান্য ডান দিকে করে, মানে পরপর ডান দিকে করে এগুলোকে লিখতে হবে। এবারে হায়ারার্কির সব থেকে ওপরের ট্যাক্সনে জীবগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক, মানে রাজ্যে তুমি দেখতে পাবে যে অনেক ধরনের জীবগোষ্ঠী রয়েছে। আইসিবিএন এর প্রবর্তিত হায়ারার্কিতে মোটামুটি 12টা ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে প্রজাতি হলো সর্বনিম্ন ট্যাক্সন। ঠিক আছে, এবারে ট্যাক্সন কি আর ক্যাটাগরি কি সেগুলো সম্পর্কে জানবো। ট্যাক্সন হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসের একক। তাহলে জীবের যে এটা কোশ্চেন আসতে পারে, জীবের শ্রেণীবিন্যাসের একককে বলা হয় ট্যাক্সন। ঠিক আছে, এইবারে 1956 খ্রিস্টাব্দে আইসিবিএন প্রথম ট্যাক্সন শব্দটি প্রথম বলেছেন। ট্যাক্স চিহ্নিত করা হয়, যেমন হচ্ছে প্রজাতি বিন্যাস বৃদ্ধির সর্বনিম্ন একক হচ্ছে ট্যাক্সন। এবারে নেক্সট কি ক্যাটাগরি কি? এই যে হায়ারার্কিতে প্রত্যেকটা জীবকে
মানে জীবকে যে অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলোকে বলা হচ্ছে ক্যাটাগরি। ট্যাক্সন একটি শ্রেণী বিভাগ বা পর্ব বা রাজ্য, এই সাতটিকে বলা হয় একসঙ্গে ক্যাটাগরি। তাহলে এগুলো কি হচ্ছে, যে প্রথমে যে আমরা যে দেখতে পাচ্ছি যে আহ, প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য, এগুলো হচ্ছে ট্যাক্সনের প্রকারভেদ। তো এইগুলো থেকে শ্রেণীগত বা অবস্থানগত ভাবে বিজ্ঞানীরা আবার অধিপর্ব, উপপর্ব এই সমস্ত সংযোজন করেছেন, যেগুলো আমরা পরে পড়বো। ঠিক আছে, এবার পড়বো দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার। ঠিক আছে, বাই মানে হচ্ছে দুই, নোমিয়াল মানে পদ, আর নোমেনক্লেচার মানে হচ্ছে নামকরণ, অর্থাৎ দ্বিপদ নামকরণ। তো ক্যারোলাস লিনিয়াস আমরা তো জানি দ্বিপদ নামকরণ করেছিলেন। এবারে দ্বিপদ নামকরণের মাধ্যমে যে বিভিন্ন যে প্রজাতির জীব বা বিভিন্ন ধরনের প্রজাতির যে প্রাণী রয়েছে সেগুলোকে আলাদা করে চিনে নেওয়ার জন্য এই নামকরণ করা। তো দেখে নেব যে কি রয়েছে, যে প্রত্যেক জীবের বিজ্ঞানসম্মত নামে সাধারণত দুটি পদ থাকে। একটা পদ হচ্ছে প্রথমটি গণের নামে থাকে, জেনারিক নেম, আর দ্বিতীয়টি হচ্ছে প্রজাতি বা পিসিস নেমে থাকে। জীবদের গণ ও প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে তৈরি হয়েছে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি ক্যারোলাস লিনিয়াসের ছবি। তো তিনি প্রথম দ্বিপদ নামকরণ করেছিলেন 1753 খ্রিস্টাব্দে। তিনি একটা গ্রন্থ লিখেছিলেন যেখানে যে গ্রন্থের নাম হচ্ছে প্রিসিস প্ল্যান্টেরাম, যেখানে তিনি প্রথম দ্বিপদ নামকরণের কথা বলেছেন। তারপরে তিনি আবার সিস্টেমা ন্যাচুরিতে ও আবার দ্বিপদ নামকরণের কথা বলেছেন। তো দ্বিপদ নামকরণ গুলো আমরা দেখে নিব যে কিভাবে এগুলো হচ্ছে। দ্বিপদ নামকরণ করার জন্য প্রথমে কিছু নিয়ম রয়েছে। এমনি এমনি তো কোনো প্রাণী বা উদ্ভিদকে কোনো নাম দেওয়া যাবে না। তো তার জন্য কিছু বিজ্ঞানীরা মিলে কিছু আন্তর্জাতিক ভাবে কিছু নিয়ম কানুন তৈরি করেছেন, যেগুলো থেকে পরবর্তীকালে কোনো প্রজাতি নামকরণ করা হয়েছে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রথম কিছু নিয়মাবলী প্রকাশ করেছিলেন, যেখানে উদ্ভিদ বিজ্ঞানীরা পরবর্তীকালে সেটার ওপর সেই আন্তর্জাতিক নীতির ওপর কি হয় গুরুত্ব আরোপ করেছেন। যে পরবর্তীকালে আন্তর্জাতিক উদ্ভিদ বিজ্ঞান মহাসভায়, অর্থাৎ ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেসে 1930 খ্রিস্টাব্দে কি করা হয়েছে, যে কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে, যেটা ICBN মানে বলা হয়, যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচারের মাধ্যমে কি করা হয়েছে না, উদ্ভিদের যে নামকরণ সংশোধিত কিছু নিয়মাবলীর অধিবেশন গ্রহণ করা হয়। এবং এই এই যে নিয়মগুলো সেগুলো পরবর্তীকালে যে কি কি নিয়ম দেয়া হয়েছে, যে কোনো একটা প্রাণীকে বা প্রজাতিকে দ্বিপদ নামকরণের অন্তর্ভুক্ত, অর্থাৎ বাইনোমিয়াল নোমেনক্লেচারের আয়ত্তে আনার জন্য। তো প্রথমে কি করা হয়েছে, উদ্ভিদ বিদ্যা ও প্রাণী বিদ্যার বিষয়বস্তু আলাদা হওয়ার জন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর গণের নাম একই থাকতে হবে। ঠিক আছে, তার তবে এই প্রথা তেমন একটা করা হয় না। বিজ্ঞানী লিনিয়াস পিসিস যে প্ল্যান্টেরাম এই যে গ্রন্থটা যে লিখেছিলেন, তো সেটা কি হচ্ছে, যে 1753 সালের আগে যদি কেউ যদি কোনো একটা উদ্ভিদ বা প্রাণীর যদি নাম দিয়ে থাকেন, অর্থাৎ এটা উদ্ভিদের যেহেতু লিখেছেন পিসিস প্ল্যান্টারাম, তো সেখানে কি করা হয়েছে, যে তার আগে যদি কোনো নামকরণ করা হয় সেটাকে গ্রহণযোগ্য হবে না। নেক্সট হচ্ছে কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত কিছু প্রজাতির নাম ভিন্ন হতে হবে। তারপরে এগুলোকে সমস্ত ল্যাটিন ভাষায় লিখতে হবে, কারণ ল্যাটিন হচ্ছে ডেড ল্যাঙ্গুয়েজ, যেটা খুব একটা ব্যবহার করা হয় না। অন্য কোনো ভাষায় এগুলোকে লিখলে চলবে না। এবার দেখো, কোনো একটি প্রজাতির নাম দ্বিপদ যুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদ যুক্ত হবে। নেক্সট পয়েন্ট, গণের নাম প্রথমে বড় হরফে লিখতে হবে এবং প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে। ঠিক আছে, প্রয়োজন মতো নামের শেষে বিজ্ঞানীর নামও দিতে হবে। যেমন ধরো প্যান্থেরা লিওলিন, এখানে এখানে প্যান্থেরা এটা সবসময় যে
লেখা হবে, ঠিক আছে, সিংহের বিজ্ঞানসম্মত নাম। তো এই প্যান্থেরার পিটা সবসময় বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবং সেকেন্ড যেটা প্রজাতির নাম আমরা যেটা লিখলাম সেটা দেখো লিও, যেটাকে সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবং যদি হয়তো এরকম অনেকে বিজ্ঞানী হয়তো এরকম একই ধরনের নাম দিয়েছেন, তো শেষে কি হবে, যেমন ক্যারোলাস লিনিয়াস এই নামকরণটি করেছিলেন, তো শেষে ক্যারোলাস লিনিয়াসের নাম লেখা রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে বিজ্ঞানসম্মত বা আহ, নাম সবসময় বাঁকা হরফে অর্থাৎ ইটালিক হরফে লিখতে হবে, লেখার সময় আন্ডারলাইন করে দিতে হবে। যেমন বাঘের বিজ্ঞানসম্মত নাম এখানে আমরা দেখতে পাচ্ছি প্যান্থেরা ট্রাইগ্রিস। আবার যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থাকে তাহলে কি করা হবে, ধরো কোনো উদ্ভিদের একাধিক নাম থাকতেই পারে, তো প্রথমে যেই নামটা দেওয়া হয়েছিল সর্বপ্রথম সেটা হচ্ছে গৃহীত হবে। তুমি যদি ভাবো যে একটা আমি কোনো নাম দিয়ে দিলাম একটা উদ্ভিদের, তো ওটা হবে না, প্রথম যে বিজ্ঞানী যেই নামকরণটি করেছিলেন তো ওটাই গৃহীত করা হবে। এটা হচ্ছে ল অফ প্রায়োরিটিতে বলা হয়েছে যে 1753 খ্রিস্টাব্দের আগে যদি কোনো নাম দেওয়া হয়ে থাকে সেটা তখন রাজ্য হবেন, ঠিক আছে। 9 নম্বর পয়েন্টে আছে কোন বিশিষ্ট বিজ্ঞান পত্রিকায় উদ্ভিদের প্রথম বর্ণনার নামকরণ প্রকাশ করতে হবে যাতে বিশ্বের বিজ্ঞানী মহল উদ্ভিদটি সম্বন্ধে জানতে পারে। যেমন ধরো তুমি এখানে আমরা সিংহকে লায়ন বলি, তো অন্য কোথাও গেলে সেটা আরো বিভিন্ন ধরনের নাম রয়েছে। তো সেই নামগুলো সর্বোপরি যে আমাদের যে বিজ্ঞান মহল রয়েছে তো সেখানে সেই নামগুলোকে বর্ণনা এবং নামকরণের প্রকাশ সম্পর্কে সবাইকে বলতে হবে। যে সবাই সব জায়গায় তো বাঘ সিংহ এই সমস্ত কিছু বলেন না, তার সায়েন্টিফিক নেম যেমন প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও, আমের যেরকম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তো এই সমস্ত নামগুলো সেগুলো বলতে হবে, ঠিক আছে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বোপরি সংশ্লিষ্ট উদ্ভিদের নমুনা পরিচিত সংস্থায় সংরক্ষিত রাখতে হবে, অর্থাৎ স্পেসিমেন রূপে সংরক্ষিত অংশ অর্থাৎ স্পেসিমেন গুলো নামে পরিচিত, ঠিক আছে। 11 নম্বর পয়েন্ট হয়েছে কোন প্রজাতির যদি নামের পরিবর্তন বা সংশোধন করা হলে প্রথম যে আবিষ্কর্তা মানে যিনি ধরো প্রথম আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, সেই আবিষ্কর্তার নামগুলো ব্র্যাকেটে রাখা হবে। এবং নতুন তারপরে যদি কোনো বিজ্ঞানী হয়তো আবার আবিষ্কার করেছেন তো সেই বিজ্ঞানীর নাম তার পরে রাখা হবে। যেমন অ্যালবিজিয়া লিবার্লিন, এবারে ক্যারোলাস লিনিয়াস প্রথমে এটা নামকরণ করেছিলেন, তো ক্যারোলাস লিনিয়াসের নাম ব্র্যাকেটের মধ্যে লেখা হবে এবং সেকেন্ড যে বিজ্ঞানী রয়েছেন তার নাম পরে লেখা হয়েছে, ঠিক আছে। গোত্র নামকরণ সাধারণত কোনো নাম অনুসারে করা হয়ে থাকে, যথাগণ অ্যাস্টার থেকে অ্যাস্টারেন্স, অ্যাস্টাসিয়াস। এবারে হচ্ছে যে দুটি বা তার বেশি বিজ্ঞানী যদি জীবের নামকরণ করলে তাহলে প্রথম বিজ্ঞানীর নামের শেষে ইটিএল লিখতে হবে, ঠিক আছে। আর দুজন বিজ্ঞানী একসাথে জীবের নামকরণ করলেন তো দুজন বিজ্ঞানীকে একসঙ্গে ইটি বা এস থেকে অ্যান্ড থেকে জুড়ে দিতে হবে। যেমন গ্রিফথি হুক অ্যান্ড ইটি থমাস, বা এখানে অ্যান্ড থমাসও লেখা যেতে পারে। এবার আমরা পড়বো সিনোনিম সম্পর্কে। সিনোনিম কি, যখন কোনো একটি প্রজাতির জীবের কি হবে একাধিক ধরনের বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক নেম থাকবে তখন তাকে আমরা বলবো সিনোনিম বা বহু নাম। যেমন থিয়াচেনেসিস, যেটাকে আবার বলা হয় ক্যামিলিয়া সিনেনসিস, এই বিষয়ের অস্তিত্বকে বলা হয় সিনোনিমি, ঠিক আছে। একই ধরনের বিজ্ঞানসম্মত নাম থাকবে একটি প্রজাতির জীব, একাধিক নাম রয়েছে। টটোনিম কি, যখন একটি বিজ্ঞানসম্মত নামে গণ ও প্রজাতি একই নামে হয় তাকে বলা হচ্ছে টটোনিম। যেমন আমরা জানি যে কাতলা মাছের কাতলা কাতলা, আমেরিকা আমেরিকা, এল ব্রিটেন, মেলাস মেলাস, এই যে একাধিক নাম রয়েছে গণের নামও একই
আর প্রজাতির নামও একই। জিনাস আর স্পিসিস যখন একই নামে থাকবে, ঠিক আছে। তো এখান থেকে এক্সামে শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে এগুলো। হোমোনিম কি? যখন কোনো দুটি পৃথক প্রজাতি বা গণের একই নামকরণ করা হয়। হোমোনিম, হোমো মানে অর্থাৎ সেম, তাহলে গণ আর প্রজাতির একই নাম থাকবে, তখন যেই নামটা প্রথমে দেয়া হয়েছে সেই নামটা বৈধ হবে, পরবর্তী নামটিকে লেটার হোমোনিম বলা হবে। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে লেটার হোমোনিম কি? যে নামটা পরবর্তীতে দেয়া হয়েছে তাকে বলা হচ্ছে লেটার হোমোনিম। ইমপেশেন্ট ক্যাপুচিন স্থানমার্ক হলো 1974, যেটা ইমপেশেন্ট ক্যাপুচিনস মার্কবার্গ 1775 লেটার হোমোনিম। এরা পৃথক প্রজাতি বা গণ বলে লেটার হোমোনিম বাতিল করে নতুন হোমোনিম বা নামকরণ বিধি নিয়ম অনুসারে ভিন্ন গণের ব্যবহৃত অনুরূপ, ঠিক আছে। তারপর টপোনিম কি? টপোনিম হচ্ছে যখন কোন একটি জীবের নামকরণ বা বাসস্থান ওই অঞ্চলের নাম অনুসারে করা হয়, তাকে বলা হচ্ছে টপোনিম। শেষ যে টপিকটা আছে সেটা হচ্ছে বেসিওনিম। কোন জীবের প্রথম যে বিজ্ঞানসম্মত নামকরণ করা হয়েছিল তা পরবর্তীকালে যদি কোনো কারণে জিনাসের পরিবর্তন অথবা ট্যাক্সোনমের যদি আপগ্রেডেশন বা ডাউনগ্রেডেশন করা হয়, তাহলে যে মূল অর্থাৎ থেকে যে অরিজিনাল এপিথেটটি ব্যবহার করেছিলেন, তো পরবর্তীকালে তার নাম বজায় রাখতে হবে। এক্ষেত্রে ট্যাক্সনটি কি করা হয়, যে নামকরণ করা হয়েছিল তাকে বলা হয়েছিল বেসিওনমি। ট্যাক্সনটির সুশীল কুমার দত্ত এই নামকরণটি করেছিলেন। তো এইগুলো ছিল আজকের টপিক। ক্লাসটা কেমন লাগলো সবাই একটু জানাবে, ঠিক আছে।